জি স্যার, খুব স্টার্ট হয়েছে। স্টার্ট হয়েছে। আচ্ছা। সো আমরা আসলে এখানে মানে এই কোর্সের নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? সো আমাদেরকে তো আগে জানতে হবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেহেতু বলছে ভালো কথা। কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি কি? রাইট? আমাকে একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু বলতে হবে। একদম ক্লিয়ারলি শোনা যায়? জি স্যার, ক্লিয়ারলি। জি স্যার। জি স্যার, ভেরি গুড। জি স্যার। এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে এই যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছি, তাহলে এই ব্যাপারটা আসলে কি জিনিস? আচ্ছা, তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম প্রশ্ন যে, আমরা যে এই VLC মিডিয়া প্লেয়ারে মুভি দেখি, ঠিক আছে? অথবা আমরা যে ব্রাউজ করি, হ্যাঁ, ব্রাউজ করে ইনফরমেশন বের করি। এই VLC মিডিয়া প্লেয়ার, ব্রাউজার বা ধরো মেসেঞ্জার এই জিনিসগুলা কি আসলে সফটওয়্যার? তোমাদের কি মনে হয়? স্যার যতদূর জানি সফটওয়্যার স্যার। এগুলো সফটওয়্যার, ঠিক আছে? এগুলো কিন্তু সবকিছুই সফটওয়্যার। আমরা এগুলোর মাধ্যমে অনেক কিছু কাজ করতে পারছি। এখন আসলে অনেক কিছু বলতে কিরকম? ফর এক্সাম্পল ওরা একটা সংজ্ঞা দিয়েছে। ওরা বলেছে সফটওয়্যার হতে হলে তার মেইন উদ্দেশ্য থাকবে যে তাকে আমরা একটা ইনপুট দিব। সে সেই ইনপুট ওয়াইজ প্রসেস করবে এবং সেই ওয়াইজ আমরা আউটপুট পাবো। তার মানে দেখো আমি যদি এখন VLC মিডিয়া প্লেয়ারের কথা বলি, আমি যদি এখন মেসেঞ্জারের কথা বলি বা যেকোনো এই ধরনের অ্যাপ বা যেকোনো এই ধরনের সফটওয়্যারের কথাই বলি না কেন, সবকিছুতেই কিন্তু আমাদেরকে ইনপুট দিতে হয়। যে হ্যাঁ, আমি এখন এটা দেখতে চাই, আমি এখন এই লাইনটাকে পাঠাতে চাই। ঠিক আছে? এগুলো এই ইনপুটটা যেকোনো ফর্মে হতে পারে আসলে। ইনপুটটা হতে পারে যে আমি এটাকে টাচ করে দিলাম। আমার মোবাইল স্ক্রিনে টাচ করে আমি কিছু একটা লিখলাম বা ট্যাপ করে কিছু লিখলাম। ইনপুটটা হতে পারে একটা ফাইল। ঠিক আছে? একটা ফাইল পাঠালাম। ইনপুটটা হতে পারে একটা ভিডিও প্রসেস করলাম। সো এই ধরনের কাজ যেখানে ইনপুট থাকবে, মাঝখানে প্রসেসের দরকার হবে এবং আমি আউটপুট পাবো, এই জিনিসগুলোকেই বলা হয় সফটওয়্যার। তা আমি যদি এই সংজ্ঞা অনুযায়ী ব্রাউজারের কথা চিন্তা করি, তাহলে ব্রাউজারে আসলে এই জিনিসটাকে কিভাবে ফিট করা যায়? ইনপুট, প্রসেস, আউটপুট। একটা এক্সাম্পল দিতে পারবে কেউ? স্যার লাইক আমরা যখন ইউআরএল দিচ্ছি তখন ওইখান থেকে আমাদের একটা ওয়েব পেজ শো করতেছে স্যার। এটা তো কাইন্ড অফ আমরা ইনপুট দিচ্ছি একটা ওয়েবসাইট এন্ড আউটপুট পাচ্ছি একটা ওয়েব পেজ। ওকে, মাঝখানে অনেক প্রসেসিং হচ্ছে। আচ্ছা, জি এই স্যার। প্রসেসিং গুলো এমনি হয় নাকি কোডিং করতে হয়? প্রোগ্রামিং করা লাগে, রাইট? প্রোগ্রামিং করা লাগে স্যার। প্রোগ্রামিং করা লাগে। সো এই জিনিসই কিন্তু আবার একটা VLC মিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে আমার ব্যাপারটা কিরকম হতে পারে? এটা তো বললাম ব্রাউজারের ক্ষেত্রে গেল। বাট VLC মিডিয়া প্লেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে ফিট করব? স্যার আমরা একটা ভিডিও ফাইল দিচ্ছি এন্ড এটা রিয়েল টাইম প্রসেস করে প্রত্যেকটা ফ্রেমে আমাদের ভিডিও এন্ড সাউন্ড প্লে করে দেখাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা বলছি যে একটা ভিডিও আমরা দেখতে চাই, একটা ইনপুট আমাদের একটা নিজস্ব মতামত, সেটা সে প্রসেস করছে এবং আউটপুট দিচ্ছে। ফাইন, ভেরি ফাইন, ওকে। সো এই কাজটা আসলে এই জিনিসটা এখানে একটা ছবির মাধ্যমে বলা হয়েছে। এখন আমরা যদি একেবারে প্র্যাকটিক্যাল ডেফিনিশন এর ক্ষেত্রে যেতে চাই যে আসলে একটা সফটওয়্যার বলতে কি বোঝায়, এই ডেফিনিশন গুলো না একটু কাঠখোট্টা টাইপের হয়। বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে মনে হবে না যে এটা কাঠখোট্টা। সো ফর্মাল ডেফিনিশন বলতে ওরা কি বলছে দেখো, সফটওয়্যার ইজ ইনস্ট্রাকশনস that when executed provide desired features, function and performance। তার মানে ওরা বলছে সফটওয়্যার আর কিছু না, কিছু ইনস্ট্রাকশনের সমন্বয়ে গঠিত বা কম্পিউটার প্রোগ্রাম। এবং যেই প্রোগ্রামগুলো যখন কাজ করে, যখন এক্সিকিউট হয়, তখন আমরা আমাদের যেই জিনিসগুলো দেখতে চাইতাম, ফর এক্সাম্পল আমরা কিছু ফিচার চাচ্ছি, কিছু মুভি দেখতে চাচ্ছি, বা আমরা একটা মেসেঞ্জারে একটা টেক্সট পাঠাতে চাচ্ছি, এই জিনিসগুলো হবে কিসের মাধ্যমে হবে? প্রোগ্রামের মাধ্যমে হবে। ঠিক আছে? প্রোগ্রাম করা আছে, আমি জাস্ট বলে দিব যে আমি এখন এইটা চাই, আমি এখন এই কাজটা করতে চাই। সো সফটওয়্যার ইজ ইনস্ট্রাকশনস দ্যাট when executed provide desired features। আমরা যেই ফিচারগুলো রাইট নাও চাচ্ছি ওই সফটওয়্যারটা থেকে সেই ফিচারগুলো, যেই ফাংশনগুলো ডিমান্ড করছি যে আমার এখন এটা লাগবে। এবং অবশ্যই পারফরম্যান্সটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমি কখনোই চাইবো না যে একটা সফটওয়্যার আমি ইউজ করছি এটা ডাউন পারফরম্যান্স এর হোক। সবসময় আমি 100% পারফরম্যান্স চাই আর। তো এটা হচ্ছে একটা ফরমাল সংজ্ঞার মধ্যে ওরা বলেছে যে এইটা আর কিছু না, সফটওয়্যারটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, প্রোগ্রাম করা আছে, এর মাধ্যমে আপনি আপনার যা খুশি সেটাকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখন সেকেন্ড লাইন ওরা একটা কথা বলেছে, আমি যদি এখানে একটু তাকাই যে ডেটা স্ট্রাকচারস দ্যাট এনেবল দ্য প্রোগ্রামস টু অ্যাডিকুয়েটলি ম্যানিপুলেট ইনফরমেশন
ওরা বলছে যে একটা সফটওয়্যারের মধ্যে ডেটা স্ট্রাকচারটাও থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ তারা ইনফরমেশনকে ম্যানিপুলেট করবে। ঠিক আছে? আচ্ছা এইটা দরকার কি? ডেটা স্ট্রাকচার থাকা কি খুব জরুরি একটা সফটওয়্যারে? না থাকলে কি হয় না? স্যার ডাটা স্ট্রাকচারটা থাকলে জিনিসগুলো অর্গানাইজ হবে অ্যান্ড ওইটা ম্যানেজ করা ইজি হবে। কোন একটা বাগ পেলে ওইটা ইজিলি হ্যান্ডেল, মানে ওইটা সলভ করাটা একটু ইজি হবে। আচ্ছা। মানে And প্রোগ্রামটা একটা স্ট্রাকচারড ওয়েতে আগাবে। জি তুমি যেটা বলতেছো ইফিশিয়েন্ট ওয়ে হবে, এফিশিয়েন্ট ভাবে কাজ এফিশিয়েন্ট ভাবে কাজটা হবে। এফিশিয়েন্ট ভাবে কাজ করবে। এক্স্যাক্টলি আমরা ডেটা স্ট্রাকচারে তো এগুলোই শিখি, তাই না? যে কিভাবে এফিশিয়েন্সি বাড়ানো যায়, টাইম কমপ্লেক্সিটি কিভাবে কমানো যায়, এগুলোই তো জি আমরা স্যার, ডেটা স্ট্রাকচারে শিখি নাকি? জি স্যার, দরকার, এগুলো দরকার যে একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটিটা যত কম হবে তত, মানে যত টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমাদের টাইম লোডিং টাইম যত কম হবে তত ভালো। হ্যাঁ, যতক্ষণ আমাদের ওয়েট কম করতে হবে তত ভালো। এই জিনিসগুলো কিন্তু দরকার আছে এফিশিয়েন্সির জন্য, যেটা তোমরা বললা। এখন তাহলে কি কি হচ্ছে? ওরা তো বলছে যে হ্যাঁ আপনার ইনস্ট্রাকশন আছে, আপনি ডিমান্ড করবেন, আপনি যা ডিমান্ড করবেন আপনাকে দেখাবে, কিন্তু ভেতরে ডেটা স্ট্রাকচার আছে এফিশিয়েন্সির জন্য। এবং শুধুই কি ডেটা স্ট্রাকচার আছে তা না, আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি সেখানে কিন্তু ডকুমেন্টেশনেরও অনেক প্রয়োজন হয়, লেখালেখির প্রয়োজন হয়, একদম ডকুমেন্টেড অবস্থায় সব থাকে যে আমার সফটওয়্যারে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে, এই কার্যকারিতা তার দিতে হবে, এই ধরনের প্রোগ্রাম থাকবে, এই ধরনের ফিচার থাকবে, এগুলো ইউজারের সাথে আলোচনার মাধ্যমে সলভ হয়। এই জন্য ওরা বলেছে ডকুমেন্টেড ডেসক্রিপটিভ ইনফরমেশন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা থাকে যে আমার এই সফটওয়্যারটা এই কাজ করবে, ঠিক আছে, ইন বোথ হার্ড কপি অ্যান্ড ভার্চুয়াল ফর্মস দ্যাট ডেসক্রাইবস দ্য অপারেশন অ্যান্ড ইউজ অফ দ্য প্রোগ্রামস। তার মানে একটা সফটওয়্যার কি কি অপারেশন আমার করবে, কি প্রোগ্রাম তার মধ্যে, মানে কোন কোন প্রোগ্রাম আমরা ইউজ করব, সফটওয়্যারটা আমাদেরকে কি দেবে, এই জিনিসগুলো ইন ডিটেইলসে লেখা থাকে। সো এটা কিন্তু পুরো জিনিসটা মিলে আমরা একটা সফটওয়্যার পাচ্ছি। ঠিক আছে? ডেটা স্ট্রাকচার থাকবে, ডকুমেন্টেশন থাকবে, আমরা যেই ফিচার চাই সেই ফিচার আমাদেরকে দিতে হবে। তো এই পুরোটা মিলে একটা সফটওয়্যার হচ্ছে। এবং নিচে ওরা একটা ছবি দিয়েছে যে একটা সফটওয়্যারকে ইন শর্টে যদি বলতে চাই ৪ টা জিনিস লাগবে। একটা হচ্ছে প্রোগ্রাম করা লাগবে, খুব ভালো মানের প্রোগ্রাম। আচ্ছা, একটা হচ্ছে অপারেটিং প্রসিডিউর, সফটওয়্যারটাকে চালাতে কি ধরনের অপারেশন দরকার, কি ধরনের জিনিসপত্র এপ্লাই করতে হবে এটাকে ইনস্টল করার জন্য বা এটাকে মানে এক্সিকিউট করার জন্য, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। এবং সুদিং ইন্টারফেসটা যাতে খুব জটিল না হয়, এটা যাতে অ্যাস্থেটিক হয় ইউজার ইন্টারফেস, সেটা কিন্তু দরকার আছে। কারণ কোন একটা ইন্টারফেস দেখতে যদি খারাপ লাগে তাহলে কিন্তু সেটা তেমন একটা আমাদের মনে ধরে না। আমি আসলে এটা রেকর্ডিং হচ্ছে বলতে চাই না, বাট বলেই ফেলি, এই যে ফেসবুকের যে বর্তমান ইউজার ইন্টারফেস, এটা তোমাদের কাছে কেমন লাগছে? কেমন লাগছে বলো? স্যার তেমন একটা ভালো না স্যার। আমার কাছেও একটু কেমন জানি লাগছে। আমি যতবারই ইউজ করছি আমার কাছে মনে হচ্ছে আগেরটা না ভালো ছিল, একটু একটা অ্যাস্থেটিক ভাব ছিল, একটু সুদিং ছিল। এখন একটু কেমন লাগে আর কি, বাট ইউজ করতেই হবে কারণ ওদের জিনিস, ওদের সফটওয়্যার, রাইট? সো এই জন্য ইউজার ইন্টারফেসটা একটা বড় ম্যাটার, একটা fact। এবং ডকুমেন্টেশন, তো এই 4টা জিনিসের সমন্বয়ে আমাদের একটা সফটওয়্যার গঠিত। কি প্রোগ্রাম, অপারেটিং, কোন ধরনের প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব, কিভাবে অপারেট করব, ইউজার ইন্টারফেস আর ডকুমেন্টেশন। সো এইটুকুতে তো আসলে কারো কোনো সমস্যা থাকার কথা না। এগুলো আছে স্লাইডে, তারপর আমি জাস্ট বলে যাচ্ছি একবার। আচ্ছা, তো আমরা এখন দেখি, আমরা তো সফটওয়্যার পড়লাম কিন্তু আমরা তো পুরো কোর্সের নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তাহলে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? আমরা আসলে জানি ইঞ্জিনিয়ারিং কি, বাট তারপরও কেন জানি আমরা এটাকে ভয় পাই। ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আচ্ছা তো এখানে এখানে বুকিশ কথাটা আগে দেখি কি বলছে। ইঞ্জিনিয়ারিং অন দ্য আদার হ্যান্ড ইজ অল অ্যাবাউট ডেভেলপিং সলিউশনস। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে যেটা এক সোজাসাপটা ভাষায় যেটা বোঝায় যে আমরা সোসাইটির প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করব, কোথায় কোথায় সমস্যা আছে যেটাকে ইঞ্জিনিয়ারিং করে সলভ করা যায়, ওইটা ফাইন্ড আউট করা হচ্ছে মেইন টার্গেট আমাদের, শুড বি আর। আচ্ছা, সো কিন্তু এই যে আমরা প্রবলেম ফাইন্ড আউট করব, আমরা ওই অনুযায়ী সলিউশন তৈরি করব, এটাকে ইঞ্জিনিয়ারিং বলছে। বাট সলিউশন যেটা তৈরি করব সেটার ধাঁচটা একটু ডিফারেন্ট হবে। যে কোনো ধরনের সলিউশন তৈরি করলে হবে না, আমাদের সলিউশনটা হতে হবে সিস্টেমেটিক, সায়েন্টিফিক, বিজ্ঞানের অস্তিত্ব থাকতে হবে, এবং ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপালস। আচ্ছা, ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপাল বলতে তোমরা কি বুঝো বলো তো? ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপাল, শুধু প্রিন্সিপাল না, ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপাল, এটা মানে কি?
ফর্মাল নেমিং গুলা ইউজ করতে হবে। আরো কিছু অন্য কিছু আমরা যদি আরেকটু স্মার্ট ওয়েতে বলি, প্রিন্সিপালস। প্রিন্সিপালস মানে কি? ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপালস, এটা মানে কি? স্যার মানে কোনো ভুল থাকবে না এরকম রুল অর সামথিং। স্যার এটা কি এরকম যে মূল যে প্রিন্সিপাল বলতে যেমন মূল সূত্রগুলা আছে বা ল গুলা আছে এগুলাকে ডিফাইন করবে, মানে এগুলোকে প্রমাণ করবে, এগুলার অস্তিত্ব থাকবে। ওকে, এখানে আমরা যদি এটা তো দেখলাম, আমরা যদি এটাকে একটু এইভাবে করেও দেখি, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু সার্চও দিই, দেখো আমি একটু দেখাই তোমাকে। ওয়েল ডিফাইন আমরা যদি প্রিন্সিপালস লিখি, এটা সিনোনিম দেখলেই কিন্তু মানে একটা জিনিস বুঝবা। কোথায়? আচ্ছা, এখানে ম্যাথমেটিক্স এর কথা বলা হয়েছে। আমরা যদি একটু নিচে যাই, আচ্ছা এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ বলো তো? আমি একটা ভালো ইয়া পেয়েছিলাম ওয়েল ডিফাইন্ড প্রিন্সিপালের, আমি সেটাই খুঁজতে যাচ্ছি। আচ্ছা, আমরা এটাকে আপাতত মানে একটু এখানে এখানে কিছু পাওয়া যায় কিনা, এ ফাংশন ইজ ওয়েল ডিফাইন্ড সেম রেজাল্ট। আচ্ছা, এটা ওরা অন্য ধাঁচে বলেছে, ফাংশনের ধাঁচে বলেছে, আমরা এখানে পরে আসছি। আগে আমরা এখানে আমাদের কথা চিন্তা করি। ওয়েল ডিফাইন্ড বলতে আমরা কি বুঝি? ওখানে মানে গুগলে বুকিশ ভাষায় কিছু কথাবার্তা আছে, বাট আমরা কি বুঝি ওয়েল ডিফাইন্ড বলতে? স্যার ওয়েল ডিফাইন বলতে সাধারণত বিবৃতি ভালো করে মানে প্রমাণ করা এই টাইপের স্যার। বা যে ল গুলো আছে, যে মেথড গুলো আছে, এক্সিস্টিং যেসব মেথড গুলো আছে, এগুলোর মধ্যে বেস্ট মানে যত ভালো প্রিন্সিপাল গুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করা, রাইট? এটাই তো অ্যাপ্লাই করা। এক্স্যাক্টলি। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমেই একটা সোসাইটির প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, এবং সেই অনুযায়ী যেটা করতে হবে, আমাদেরকে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়ে আসতে হবে, একটা সলিউশন যেটা একটা সিস্টেম দিয়ে যাবে, একটা সুন্দর সিস্টেমে যাবে, সেটা বিজ্ঞানসম্মত হতে হবে, এবং খুব মানে ওয়েল ডিফাইন্ড মেথড সেখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড মেথড গুলোকে আমাদের সেখানে অ্যাপ্লাই করতে হবে। এই জিনিসটাকে ওরা বলছে যে ইঞ্জিনিয়ারিং। এগেন এগুলো একটু মানে একটু বুকিশ কথাবার্তা। তো আমরা দেখি যে এরপরে ওরা কি বলছে। এখন এই যে এখানে ইঞ্জিনিয়ারিং কথাটা ওরা উল্লেখ করলো, ওরা এখানে একটা এক্সাম্পল দিয়েছে। কিরকম এক্সাম্পল? একটা এক্সাম্পলে ওরা বলেছে যে আমরা তো সবাই খুব ফিট থাকতে চাই, তাই না? এখানে তো আমার আমার মনে হয় সবাই চায় যে আমরা একটু ফিট থাকি, হেলদি থাকি, নাকি? তো এটাকে একটা এটা কিন্তু একটা প্রবলেম যে আমরা হেলদি থাকতে চাইলেও আমরা কিন্তু এনাফ টাইম পাই না টু এক্সারসাইজ, রাইট? জিমে গিয়ে এক্সারসাইজ করবো নাকি? তোমরা কি বলো? হ্যাঁ, স্যার যেভাবে মানে সকালবেলার মাঠে দৌড়াতে যে এক্সারসাইজ করা যায়, হ্যাঁ সেটাও হয়, কিন্তু আসলে অনেক সময় ওই টাইমটাও পাওয়া যায় না। দেখা যায় আমাদের কাজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, এক্সাম থাকে। তো ওরা বলছে তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা অ্যাপ বানাই, যেই অ্যাপটাতে মানে আমরা হচ্ছে ফিটিফাই নাম দিলাম অ্যাপটা, ঠিক আছে? তো যেই অ্যাপটা আমাদেরকে মানে বিভিন্ন ধরনের সাজেশন দিবে যে আপনি এইভাবে ব্যায়াম করেন, ওভাবে ব্যায়াম করেন, ঠিক আছে? অনেকটা ইংলিশ শিখার কতগুলো অ্যাপ আছে না? এরকম যদি আমরা একটা অ্যাপ চিন্তা করি, তাহলে তোমাদের কাছে কি মনে হয়, এটা কি একটা অল্টারনেটিভ সলিউশন হলো, যে আমাকে জিমে যে আমি যে কাজটা করতাম সেই কাজটা আমি এখন অ্যাপের থ্রুতে, অ্যাপ আমাকে সাজেস্ট করছে আপনি এই এক্সারসাইজটা করেন, এটার পর আপনি ডাম্বেল মারবেন, তারপরে আপনি অমুক করবেন, তারপরে আপনি তমুক করবেন, তাহলে আপনার এত ক্যালোরি কমবে, অত ক্যালোরি কমবে, আপনি এত ফিট হবেন, অত ফিট হবেন। এটা অ্যাপ দেখে দেখে যদি বাসায় আমি এক্সারসাইজটা করি, সেটাকে একটা অল্টারনেট হয় বলে মনে হয় তোমাদের কাছে? জি স্যার, মানে একটা অল্টারনেটিভ হয় না? ইয়েস স্যার, ইয়েস স্যার, হয় আচ্ছা স্যার। আচ্ছা। So, এই জিনিসটাই কিন্তু ওরা বেসিক্যালি এখানে বলতে চাচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং বলতে আমরা সফটওয়্যারে কিভাবে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক এখন যেটা এক্সাম্পল দিলাম যে সোশ্যাল প্রবলেম ফাইন্ড আউট করব, এবং সেই অনুযায়ী আমরা মানে অ্যাপ্রোচ নেব। আমরা একটু আজানটা শেষ হওয়ার জন্য 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, 1 মিনিটে আজানটা শেষ করার জন্য ওয়েট করি। ওকে।
এটা তো রেকর্ড হচ্ছে, আমরা নামাজটা পড়ে আসতে পারো, অসুবিধা নেই। তো আমরা মানে এখানে যা আছে পাবো আর কি। ওকে ওকে, বিসমিল্লাহ, আজানটা শেষ। সো আমরা যেইখানে ছিলাম, ওরা একটা এক্সাম্পল দিয়েছে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিংটা করতে পারি সফটওয়্যারের ক্ষেত্রে। তো আচ্ছা, এই যে সফটওয়্যার, এটা একটা স্যাম্পল দিয়েছে। আচ্ছা, এটা রেটিং টেটিং দেখালো, এগুলো আমরা বুঝতে পেরেছি। তো এখন ওরা একটা ফর্মাল ডেফিনেশন দিতে চায়। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সফটওয়্যার আর ইঞ্জিনিয়ারিং এর আলাদা আলাদা ডেফিনেশন দেখেছি, তাই না? আমি যদি একটু আগে দেখাই, তাহলে এখানে আমরা দেখেছি হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, আর এই জায়গায় আমরা দেখেছি হোয়াট ইজ সফটওয়্যার। এই ঠিক এই জায়গাটায় এখানে দেখেছি হোয়াট ইজ সফটওয়্যার, আর এই জায়গায় দেখেছি হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং। এখন দুটোকে একসাথে কম্বাইন করে আমরা দেখি। তা কি বলি, এটাও কিন্তু বইয়ের ভাষা, কিন্তু কি বলছে দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন। তার আগে আমরা এখান থেকে না পড়ে আমরা ঠিক এই জায়গায় পড়ব, টু দ্য ডেভেলপমেন্ট, অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফ সফটওয়্যার। একটা সফটওয়্যারকে আমাদের কি করতে হয়, প্রথমে ডেভেলপ করতে হয়, দেন আমাদেরকে এটা অপারেট করতে হয়। কিভাবে আমরা অপারেট করব, অপারেশনে নিয়ে যাব কিভাবে, এন্ড আফটার এভরিথিং আমাদের কিন্তু এটার মেনটেনেন্স করতে হয়। একটা সফটওয়্যার কিন্তু বানিয়ে ফেললে, ডেভেলপ করে ফেললে, অপারেট করে ফেললেই শেষ হয়ে যায় না, মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এটা তোমরা ইউসিসিও দেখবা, যে কোনো ধরনের সফটওয়্যার মানে সফটওয়্যার রিলেটেড ইস্যু আসলেই দেখবা যে মেনটেনেন্সের জন্য একটা সময় ওরা বেঁধে দেয়, যে এত সময় পর্যন্ত আমরা মেনটেন করব, কোম্পানিগুলো আর কি। সো একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে, সেটার অপারেশন চালাতে এবং মেইনটেইন করতে কি লাগে, আমাদের কিছু অ্যাপ্রোচ নিতে হয়। ঠিক আছে, দেখো এই যে অ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট, অপারেশন এন্ড মেইনটেনেন্স অফ সফটওয়্যার। এই অ্যাপ্রোচ গুলো কি কি হতে হবে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ, ডিসিপ্লিন অ্যাপ্রোচ, কোয়ান্টিফায়াবল অ্যাপ্রোচ। মানে সিস্টেম ওয়াইজ একদম সিস্টেমেটিক কিছু অ্যাপ্রোচ আমরা নেব। ডিসিপ্লিন, এগুলো মানে তোমরা জানো, এগুলো অনেকটা এক্সেক্টিভের মতো। তো ডিসিপ্লিন, সিস্টেমেটিক। কোয়ান্টিফায়াবল মানে কি, একটু বলতে পারবে কেউ আমাকে? কোয়ান্টিফায়াবল এটা কি এরকম যে অনেকটাই মানে মেজার করা যায়, এরকম কিছু? কি মনে হয়? জি স্যার, মানে অনেক নিউমেরিক্যাল থাকবে। জি স্যার, মেজার করা যায়। এটাই। তো আমরা কি করব, আমরা একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে, সেটাকে অপারেট করতে এবং মেনটেন করতে কিছু সিস্টেমেটিক, ডিসিপ্লিন এবং কোয়ান্টিফায়াবল অ্যাপ্রোচ নিব। ঠিক আছে, এই অ্যাপ্রোচ গুলোকে অ্যাপ্লাই করলে এইটাকেই বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই যে অ্যাপ্রোচ, সুন্দর সুন্দর অ্যাপ্রোচ, এগুলোকে যখন অ্যাপ্লাই করব অ্যাপ্লিকেশনের থ্রুতে, তখনই এটাকে বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এইবার আমার কথাটাকে সংজ্ঞায় দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য অ্যাপ্লিকেশন of a systematic, disciplined, quantifiable approach to the কি করতে, development, operation and maintenance of software। এই কয়টা জিনিস করতে আমরা এগুলাকে অ্যাপ্লাই করলে, এই সুন্দর সুন্দর অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলেই হয়ে যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো ক্লিয়ার কি ক্লিয়ার না? স্যার এখানে কোয়ান্টিফায়াবল বলতে মানে
মানে what I understand from quantifiable is like countable probably, যেটা কাউন্ট করা যায়, রাইট? সো এখানে quantifiable approach বলতে কি বোঝাচ্ছে? এটাকে বলতে কি তোমার ডেভেলপমেন্টটা বোঝা যাবে। ফর এক্সাম্পল তুমি একটা সফটওয়্যার বানালা, সেটা এখন এই স্টেজে আছে, ধরলাম একদম মনে করো, আমি এভাবে বলি, ধরো 20% এটা অবস্থায় আছে, 20% ইমপ্রুভড অবস্থায় আছে। সো এটা যদি 80% অবস্থায় যায়, তুমি কি পার্থক্য করতে পারবে? প্যারামিটার দিয়ে পার্থক্য করবে অবভিয়াসলি, যে কোন কিভাবে আমি মানে ইয়ে করলাম, বাট পার্থক্য কি করা যাবে? মানে প্রগ্রেসটা ওটা করা যাবে, কিন্তু প্রত্যেকটা মানে সবসময় অ্যাপ্রোচটা, যেই অ্যাপ্রোচটাই নিই না কেন, ইজ ইট নট অলওয়েজ কোয়ান্টিফায়াবল? আমি যে ডেভেলপ করি না কেন একটা সফটওয়্যার, প্রগ্রেসটা তো সবসময় মেজার করতে পারবো, বিকজ আই নো হোয়াট মাই ফাইনাল গোল ইজ, এন্ড আমি জানি, মানে আমি একটা গেস করতে পারি যে আমি কতটুকু দূরে ওই ফাইনাল গোল থেকে। সো আই কুড বি লাইক, ইয়েস, আই এম 50% away, আই এম 40% away. So whichever approach I take, isn't it always quantifiable? আমরা মানে আমরা চেষ্টা করি, হ্যাঁ, মানে আসলে তো আমরা এখানে কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে আমি যে অ্যাপ্রোচটা নিয়েছি সেটা যে 100% ওয়ার্ক করবে, সেটার কি কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমরা চেষ্টা করব নেওয়ার, ঠিক আছে, চেষ্টা করব কোয়ান্টিফাইবল। তুমি যেটা বলছো যে আমি যখনই যে অ্যাপ্রোচ নিব সেটা তো হতেই হবে, মানে আমি ইমপ্রুভ করার জন্যই নিচ্ছি, ভালো অ্যাপ্রোচই নিচ্ছি। আমরা ভালো অ্যাপ্রোচই নেই, বাট অলওয়েজ এটা ওয়ার্ক নাও করতে পারে, ঠিক আছে। তো এটা খুব হার্ড এন্ড ফাস্টে আমরা নিয়ে না যাই, আমরা ধরে নেই যে হ্যাঁ আমরা যে অ্যাপ্রোচটা নিচ্ছি কোয়ান্টিফাইবল, এবং আমরা ধরে নিচ্ছি ইট উড ওয়ার্ক। ওকে, আচ্ছা, ওকে স্যার। কনভিন্সড হয়েছো? ইয়েস স্যার। আমি ওখানে একটু মনে হচ্ছিল যে, আমার কাছে যেটা মনে হচ্ছিল যে প্রত্যেকটা অ্যাপ্রোচ, যেই অ্যাপ্রোচটাই নেই না কেন, আমাদের গোল তো হ্যাঁ আমাদের এই অ্যাপ্রোচে কাজ করবে, ওটা হোপ করেই তো উই স্টার্ট টেকিং অ্যান অ্যাপ্রোচ। সো ওটা আমার কাছে মনে হচ্ছিল সব সময় কি আসলে অ্যাপ্রোচ গুলো সাকসেস হয়? সব সময় সাকসেসফুল হয় না, বাট ওটা ভেবেই তো আমরা শুরু করি যে না, হোপফুলি ইট উইল ওয়ার্ক আউট। মানে তোমার ইয়েটা ঠিক আছে যে আমাদের স্টার্টিংটা কিন্তু ওই কোয়ান্টিফাইবল অ্যাপ্রোচ থেকেই শুরু হয়। হ্যাঁ, আমরা কখনো মানে হ্যাঁ তোমার কথা ওটারও আমি গুরুত্ব দিচ্ছি, যে তুমি বলছো যে আমাদের অ্যাপ্রোচটা তো কোয়ান্টিফাইবলই থাকলে, whether it would work or not, but approach should be always quantifiable. হ্যাঁ, ওইটাও আমরা ধরতে পারি, তাই না? রাইট। আচ্ছা, গুড। ওইটাও হলো। ওকে, সো এই হলো হচ্ছে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আমাদের ডেফিনেশন আমরা দিচ্ছি আর কি। তো এখন এইখান থেকে এরপরে আমরা সামারিতে চলে গেলাম, মজা হচ্ছে। সো আমরা এইবার একটু নেক্সট স্টেপে যাব, বেশি বড় লম্বা ক্লাস হবে না, ক্লাসের সাইজ ছোট হবে, কিন্তু আমরা কয়েকটা জিনিস আরো জানবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ইয়াটা দেখব, আমরা এখানে মেথড অ্যাপ্রোচ এগুলো আমরা লাস্টে দিয়ে একটু দেখবো। আমি এটাকে এখন ওপেন করি। আচ্ছা, ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা কয়েকটা জিনিস দেখেছি। আমরা দেখেছি সফটওয়্যার কাকে বলে, সংজ্ঞা দেখেছি, সংজ্ঞা মানে বুকির সংজ্ঞা দেখেছি, নর্মাল সংজ্ঞা দেখেছি, ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটাও দেখলাম, একই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটাও দেখলাম। এখন আমরা যে একটা জিনিস পড়ছি, কেন পড়বো? ইম্পর্টেন্সই যদি না থাকে সেটা পড়ার, তাহলে আননেসেসারি জেনে তো লাভ নেই। তো আমরা এই চ্যাপ্টারের নাম দিয়েছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্স। তো আমরা একটু দেখে আসি যে এখানে কি কি ইম্পর্টেন্সের কথা ওরা তুলে ধরছে। তো ইম্পর্টেন্সের কথা বলার আগে ওরা একটু শুরুটা একটু গ্র্যাবার দিয়ে করলো যে রোলস কারা কারা, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে থাকে কারা কারা। কয়েক ধরনের মানুষজন থাকে। দেখো, প্রথম কথা হচ্ছে ইউজার, যারা অ্যাকচুয়ালি সফটওয়্যারটাকে ইউজ করে। এখন আমি একটা সিনারিও বলি, তোমরা আমাকে একটু বলো এখানে আমি ইউজার নাকি আমি কাস্টমার। ফর এক্সাম্পল, আমি পাঠাও অ্যাপ ইউজ করি, তোমরা ম্যাক্সিমামই পাঠাও অ্যাপ ইউজ করো। আচ্ছা, পাঠাও অ্যাপ থেকে তোমরা যখন খাবার অর্ডার দাও, তোমাদের বাসায় পৌঁছে দেয়, তোমরা কি পাঠাও এর জন্য ইউজার নাকি কাস্টমার? কাস্টমার স্যার। কাস্টমার। আচ্ছা, তাহলে ধরো এই যে আচ্ছা, ধরো তোমার বাসায় তুমি পাঠাও থেকে ফুড অর্ডার করো, তোমার বাসায় ফুড নিয়ে আসে, তোমার বাসায় ফুড পৌঁছে গেলে তুমি ফুড খেলা, তো তুমি বলছো তুমি পাঠাওয়ের জন্য কাস্টমার। এখন যেই রেস্টুরেন্টের সাথে পাঠাওয়ের লিঙ্ক আপ আছে, ঠিক আছে, তারা নিশ্চয়ই এই অ্যাপ থেকে টাকা নেয়, এই অ্যাপের থ্রুতে টাকা পায় নাকি? ফ্রিতে তো করে না। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু তোমাকে কি টাকা দেয়? না স্যার। তাহলে তুমি কি করে কাস্টমার হলা? তাই না? তুমি কিন্তু ইউজার, তুমি হচ্ছে পাঠাও অ্যাপটাকে ইউজ করছো, এই অ্যাপ থেকে একটা টাকাও তোমার পকেটে যায় না, তাই না?
উল্টো তুমি নিজের পকেট থেকে পয়সা দিয়ে খাবার কেনো। তো এই জন্য তুমি হচ্ছে ইউজার হু অ্যাকচুয়ালি ইউজেস। এখানে দেখো লেখা আছে হু অ্যাকচুয়ালি ইউজেস। কাস্টমার কারা অথবা বিজনেস পিপল কারা, হু ইনিশিয়েটস টু বিল্ড ইট ফর বিজনেস। তার মানে এই যে পাঠাও, ওরা কিন্তু কাস্টমার। পাঠাও কেন কাস্টমার? কারণ ওরা হচ্ছে এই অ্যাপটাকে বানিয়েছে এবং ওই অ্যাপটার সাথে ওরা রিলেটেড, কারণ কি ওটাতে ওরা ব্যবসা করে। তারপরে বিজনেস পিপল কারা হতে পারে, কাস্টমার কারা হতে পারে, ওই যে রেস্টুরেন্ট ওনাররা, কারণ তারা অ্যাপ থেকে পয়সা পায়। পার্থক্যটা কি বোঝা যায়? সো যাদের যাদের পকেটে অ্যাপ থেকে পয়সা ঢুকছে তারাই হচ্ছে বিজনেস পিপলে চলে যাচ্ছে নাকি। হু ইনিশিয়েট টু বিল্ড ইট ফর বিজনেস, যারা এটাকে ইনিশিয়েট করছে, ব্যবহার করছে বিজনেসের জন্য। আমরা সাধারণ পাবলিক কিন্তু এক পয়সাও পাই না, তো আমরা ইউজার, আমরা ইউজ করি জাস্ট। ওকে, তো এই হচ্ছে কাস্টমার আর ইউজারের মধ্যে একটা পার্থক্য হয়ে যাচ্ছে। এরপর আসলো ডেভেলপমেন্ট টিম বা কোম্পানি। এই ডেভেলপমেন্ট টিম বা কোম্পানি হচ্ছে তারা যারা এটাকে বিল্ড করে। হয়তোবা পাঠাও কোম্পানি যেটা, সে সেটাকে তার মাথায় এরকম একটা অ্যাপের বুদ্ধি এসেছে, এখন হতে পারে সে অন্য একটা ডেভেলপমেন্ট কোম্পানির কাছ থেকে এটা করাবে, অথবা নিজেরই তার ডেভেলপমেন্ট কোম্পানি আছে, মানে ডেভেলপমেন্ট টিম আছে। তো সেগুলো আরো পরে দেখবো। বাট এর সাথে যারা রিলেটেড, এই অ্যাপটা যারা হাতে ধরে বানিয়েছে তাদেরকে বলা হয় ডেভেলপমেন্ট কোম্পানি অর টিম। হু ডেভেলপস ইট, এই পাঠাও অ্যাপটা কারা ডেভেলপ করেছে? ম্যানেজমেন্ট প্রোগ্রামার যারা আছে, যারা ম্যানেজমেন্ট টিমে আছে, যারা আইটি পার্সন ছিল, তারা মিলেমিশে এই অ্যাপটাকে ডেভেলপ করেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডেভেলপমেন্ট অথবা কোম্পানি টিম, নাম শুনেই কিন্তু বোঝা যায়। তো এদের মধ্যে কি ডিফারেন্সিয়েট করতে তোমাদের কষ্ট হয়? একটা পাঠাও অ্যাপ, তার ইউজার কারা, তার কাস্টমার কারা, তার ডেভেলপমেন্ট কোম্পানি অথবা টিম কারা, এটা কি ডিফারেন্সিয়েট করতে সমস্যা হয়? না স্যার। ভেরি গুড, তাহলে হলো। এইবার আমরা গেলাম হচ্ছে এই যে যখন এতগুলো মানুষ একসাথে কাজ করে। আচ্ছা, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু আমাকে বলবে। তোমরা যখন প্রজেক্টে অনেক মানুষজন কাজ করো, ধরো তোমাদের প্রজেক্টে আছে নেওয়ার কথা 3 জন, তোমাদেরকে আমি বললাম তোমরা একটা টিমে 10 জন করে নাও, ফ্রিডম দিলাম যে 10 জন করে নাও, 15 জন করে নাও, তোমরা কি রাজি হবা? না স্যার, এটা মানে কেন টিম কেন? স্যার বেশি মানুষ হলে স্যার জিনিসটা অনেক হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমি একটা একটা কথা শুনেছিলাম, মনে হয় নানা মুনির নানা মত, এরকম কিছু একটা, রাইট? তো জি, যেটা জি হয়, স্যার। কাজ করা হয় কম, দোষ দেওয়া হয় বেশি, যে অমুক করে নাই তমুক করে নাই, এরকম অনেক রকমের জিনিসপত্র, রাইট? তো এইখানে এই যে ওরা বলছে এতগুলো জিনিসপত্র, ইউজার আছে, কাস্টমার আছে, ডেভেলপমেন্ট কোম্পানি আছে, এতগুলা মানুষ আছে বলেই এখানে মিথস এর জন্ম হয়। মিথস মানে কি? হোয়াট ডাজ ইট মিন বাই মিথ? একটু বলো তো। কুসংস্কার নাকি? জি স্যার। যেটা সত্য না সেটাও বলা। তো ওরা বলছে দেখেন এখানে কিছু মিথস এর ব্যাপার স্যাপার আছে। কি মিথস এর ব্যাপার স্যাপার? এটাকে ওরা 3টা ভাগে ভাগ করেছে। একটা ওরা বলছে ম্যানেজমেন্ট মিথস, একটা হচ্ছে কাস্টমার মিথস, আরেকটা হচ্ছে প্রোগ্রামার মিথস। ঠিক আছে, তো এইগুলো আমরা এখন দেখবো যে কারা কাদেরকে দোষ চাপাচ্ছে, কারা কাদের সাথে কি করছে। সো ফার্স্ট অফ অল আসলো ম্যানেজমেন্ট মিথস। ওকে, ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে, যারা এই যে মনে করো যে ম্যানেজ করে আর কি জিনিসপত্র, এখানে বোধহয় আমরা কোনো একটা জায়গায় দেখেছিলাম এই যে ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কোম্পানি অথবা টিম, এর মধ্যে সিনিয়র পাবলিক যারা আছে, ম্যানেজমেন্টের যারা থাকে, ওরা বলে যে এই আমাদের অফিসে এত এত বই, পয়সা খরচ করে বই কিনেছি, ঠিক আছে, কি কোনো কাজে লাগছে না, কেউ এটাকে ইউজই করছে না, একটা সফটওয়্যার তো বই পড়েই বানানো যায়। এই জন্য ওরা কি বলছে, উই অলরেডি হ্যাভ এ বুক দ্যাটস ফুল অফ স্ট্যান্ডার্ডস এন্ড প্রসিডিউর, সবকিছু লেখা আছে ওই জায়গায় একটা সফটওয়্যার কেমনে বানাতে হয়। won't that provide my people with everything? আমার এই বই পড়ে কি আমার যারা আন্ডারে যারা আছে এরা কিছুই করতে পারে না? তাহলে বই কিনলাম কেন এত পয়সা দিয়ে? আচ্ছা, তোমাদের কি এটা মিথ মনে হয় না ঠিকঠাক মনে হয়? স্যার এটা তো মিথ স্যার। কেন কেন? বই তো আমার কথা আমিও বলি বই তো আছে, সমস্যা কি? কিছু হইলেই বলবো বই তো আছে। তোমরা একটা সমস্যা নিয়ে আসবে, আমি বলবো বই তো আছে, অসুবিধা কি? স্যার বুকিশ এক্সপেরিমেন্ট আর স্যার প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে পার্থক্য আছে স্যার। পার্থক্য আছে, আবার বইয়ের ভার্সানেরও ব্যাপার আছে। 1990 সালের বই দিয়ে নিশ্চয়ই আমি 2021 সালে প্রোগ্রাম করব না। প্রোগ্রাম তো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আজকের প্রোগ্রাম আজ 1 বছর আগে জিনিস দিয়ে বই দিয়ে নিশ্চয়ই আমি এখন নতুন জিনিসপত্র ইন্টিগ্রেট করব না। কথা কি রাইট নাকি রং? জি স্যার, রাইট। তো এই ধরনের বই হিসাব করে আমরা কিন্তু সফটওয়্যারে কুলাতে পারবো না।
যে অমুক বই পড়লে হয়ে যাবে, তমুক বই, বিকজ সফটওয়্যার ইজ ইভলভিং, ওর নেচারটাই হচ্ছে ইভলভ করা, বই দিয়ে যেটাকে আটকে রাখা যায় না। আচ্ছা, সো এখন আবার ওরা শুধু বই না, ওরা বলে যে মাই পিপল ডু হ্যাভ স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস। স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে হাইয়েস্ট ডেভেলপ বা একদম কারেন্ট আপডেটেড মানে টেকনোলজি। সো অনেক সফটওয়্যার কোম্পানি বলে আমাদের এত ভালো ভালো সফটওয়্যার আছে, এত পাওয়ারফুল সফটওয়্যার আছে, যেগুলো অলরেডি, এত টুলস আছে যেগুলো অলরেডি অ্যাভেলেবেল, আমরা একটা বিগ কোম্পানি, উই ডু হ্যাভ দিস থিংস, কিন্তু আমাদের অন্যান্যরা এটাকে ইউজ করছে না। এটাও কিন্তু একটা মিথ। কারণ কি, অনেক সময় দেখা যায় যে একটা সফটওয়্যারকে, নতুন একটা ধরো আমি একটা সফটওয়্যার বানাচ্ছি, সেটার সাথে আরেকটা এক্সিস্টিং সফটওয়্যার ইন্টিগ্রেট করাচ্ছে বা এক্সিস্টিং সফটওয়্যারকে মিক্স আপ করাচ্ছে, নতুন একটা সফটওয়্যার বানানোই ভালো। ঠিক আছে, সবসময় যে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিকে কাজে লাগানো যায় সেটাও কিন্তু না, সবসময় যে আপডেটেড সফটওয়্যার ইউজ করা যায় সেটাও কিন্তু না, কারণ আপডেটেড সফটওয়্যার ইউজ করতে হলে সেরকম দক্ষতারও দরকার হয়। ঠিক আছে, সো সবাই তো আর সব ধরনের সফটওয়্যার একসাথে মানে ইউজ করার ওইরকম ক্যাপাবিলিটি রাখে না। ঠিক আছে, সো এগুলোও কিন্তু মিথ যে শুধুমাত্র মানে উন্নত জিনিসপত্র থাকলেই যে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো, দামি দামি জিনিসপত্র থাকলেই যে ব্যবহার করতে পারবো, নট নেসেসারি। ঠিক আছে, আচ্ছা, এই থার্ড পয়েন্টটা, এটা আমাদের লাইফের সাথে মিলে যায়। লাইফের সাথে কিভাবে মিলে? ওরা বলে যে আমরা পিছিয়ে পড়লে কোনো অসুবিধা নাই, if we get behind schedule we can add more programmers and catch up। এটাকে বলা হচ্ছে মঙ্গোলিয়ান হর্ডে কনসেপ্ট। কেন এই কনসেপ্টটা বলা হয়? ওরা বলছে দেখেন, আমার একটা সফটওয়্যার যদি ইউজারকে 1 মাসের মধ্যে দিতে হয়, কোনো সমস্যা নাই। আমরা যদি একটু পিছায়ও পড়ি, 15 দিন পিছায়ও পড়ি, আমরা একটা কাজ করব, আমরা 5 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জায়গায় 10 জনকে অ্যাড করব। যত পিছাবো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাড করতে থাকবো, তাহলে হবে কি, কাজের গতি বাড়বে। অনেকটা এরকম যে আমি একটা বাড়ি বানাচ্ছি, বাড়ি বানানোর সময়সীমা হচ্ছে 1 মাস, আমি যেটা করলাম 20 দিন পরে গিয়ে দেখলাম বাড়ির কিছুই হয় নাই, তা আমি বললাম যে আরো আরো আমাদেরকে আরো ইঞ্জিনিয়ার্স দেন, বাড়ির আর্কিটেকচার ঠিক করুক, সবকিছু ঠিক করুক, এগুলো আমরা এখন বানাবো। আচ্ছা, ইজ ইট এ ওয়াইজ ডিসিশন? কেন? নো স্যার, কেন আমরা তো অ্যাড করতেছি, নতুন নতুন মানুষ অ্যাড করতেছি না, সমস্যা কারণ স্যার নতুন অ্যাড হলে স্যার ওদের বুঝতে, কনসেপ্টটা বুঝে আবার স্টার্ট করতেও স্যার টাইম লাগবে। এক্স্যাক্টলি। আবার ট্রেনিং এরও ব্যাপার আছে, তাদেরকে যে ট্রেনিং দিয়ে, আমার হাতে তো সময় নাই, সফটওয়্যারটা যে বোঝাবো, ইউজার কি চায়, কাস্টমার কি চায়, কোন পার্সপেক্টিভে করছি, এগুলো সব বুঝাতে তো একটা সময়ের ব্যাপার আছে। ইটস নট লাইক আমি মাত্র ঢুকলাম সবকিছু শুরু করে দিলাম। এই জিনিসটা আমাদের কিসের সাথে মিলে? আমরা যখন সারা বছর দেখা যায় পড়াশোনা না করে পরীক্ষার 2 দিন আগে অনেক কিছু অ্যাডপ্ট করতে চাই, তাই না? তখন এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মাথায় ঘুরে, নাকি ঘুরে না? এটা কিন্তু আমাদের লাইফের সাথে মিলে যায় যে আমরা যখন পরীক্ষার আগে আগে যখন পড়াগুলো ধরি, তখন এই কনসেপ্টটা আসে যে একসাথে এতগুলো পড়া আমরা কভার করতে পারি না, বিকজ মানে ইট রিকোয়ার্স টাইম। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এই ধরনের মিথ গুলা ম্যানেজমেন্ট মিথ বলে, মানে ম্যানেজমেন্টের মিথ এগুলা, যে ওরা মনে করে যে বই আছে, এত এক্সপেন্সিভ টেকনোলজি আছে, আমরা চাইলেই ম্যান পাওয়ার অ্যাড করতে পারি, টাকা আছে আমাদের। এই কনসেপ্ট গুলো আসলে আদৌ সফটওয়্যারের ক্ষেত্রে কাজে দেয় না, হয়তো অন্য ক্ষেত্রে কাজে দিতে পারে, বাট নট ফর দ্য সফটওয়্যার। আচ্ছা, এইবার আসো কাস্টমার মিথ। ম্যানেজমেন্টের মিথ থাকতে পারে, কাস্টমারের মিথ থাকবে না, সবাই তো সবার দিক থেকে ডিফেন্ড করার চেষ্টা করছে। সো কাস্টমারের মিথটা দেখি ওরা কি বলছে। ওরা বলছে ওরা কাস্টমার হচ্ছে, ওরা টাকা দিবে আর কি, ওরা খুব একটু লেজি টাইপের যদি মানে হিসেবে বলে, তাহলে হচ্ছে এই ওরা চিন্তা করছে এই জেনারেল স্টেটমেন্ট অফ অবজেক্টিভস ইজ সাফিসিয়েন্ট টু বিগিন রাইটিং প্রোগ্রামস, উই ক্যান ফিল ইন ডিটেলস লেটার। তার মানে কাস্টমাররা মনে করে আমরা যদি একটা অ্যাপ কাউকে বানাতে দিতে চাই বা একটা প্রোগ্রাম কাউকে, কোনো কোম্পানিকে যদি আমরা বানাতে বলি, কিছু অল্প সংখ্যক প্রি আইডিয়াই এনাফ, ওটা থেকে তারা বানায় ফেলবে, দে আর এক্সপার্টস। আমরা বাকি কিছু লাগলে ওগুলো পরে আমরা তাদেরকে বুঝাই দিব না, ঠিক আছে, যে হ্যাঁ আমরা ওটা চেয়েছিলাম, এমুক চেয়েছিলাম। এটা কি তোমরা সাপোর্ট করো? নো স্যার। কেন? এটা প্রবলেম হবে স্যার, আমরা যদি ডিবিএমএস ডিজাইন করতে যাই স্যার, ওই টাইমে আমাদের ইয়ার ডায়াগ্রাম যেগুলো করতে হয় স্যার, এগুলোর জন্য আমাদের ভালো স্পেসিফিক নলেজ থাকা লাগবে, না হলে স্যার এটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট হবে। মানে প্রি ডিজাইনটা যদি ক্লিয়ার না হয়, ফিচারটা যদি ক্লিয়ার না হয় কি চাচ্ছে, তাহলে পরে তো এটা তো আমরা তো একটা স্পেসিফিক প্রসেসে আগাচ্ছি, ইট উইল বিকাম এ প্রবলেম। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্টের মেইন মিথ আর কি।
যেমন একবার এরকম হয়েছিল, একটা কাস্টমার ওভার দ্য ফোন বলেছিল যে আমাকে একটা পেন বানিয়ে দেন, যে পেন দিয়ে আমি লিখতে পারবো, স্মার্ট লেখা তৈরি হবে। তো এইখানে ওই পেনটা দেখতে পাচ্ছ, কিন্তু কাস্টমার কিন্তু কখনো বলে নাই যে আমার একটা গ্রিন পেন লাগবে। কাস্টমার বলেছে আমাকে একটা পেন দেন, আর কিছু না। তো গ্রিন পেনের কথা কিন্তু বলে নাই। সো এখন যেটা করা হলো, সফটওয়্যার কোম্পানি বানিয়ে বসে আছে, পেন বানিয়েছে ঠিক আছে, কিন্তু রেড বানিয়েছে। এখন কাস্টমার যখন পেনটা নিতে গিয়েছে, সে দেখে রেড, সে বলে আমি তো রেড নেব না। তখন এই যে এক্সপেকটেশন চেঞ্জ, কাস্টমার কিন্তু এক্সপেক্টই করে নাই যে তাকে এরকম একটা রেড পেন দেওয়া হবে, কিন্তু সে বলেও নাই আবার যে আমার একটা রেড পেন লাগবে। তো এই প্রবলেমটা কেন হলো? এই শুধুমাত্র উপরের লাইনটার কারণে, যে এই জেনারেল স্টেটমেন্ট, একটা সিম্পল স্টেটমেন্ট, আমাকে একটা পেন বানিয়ে দেন, এই একটা লাইনের কারণে। সে যদি বলতো আমাকে একটা সবুজ সুন্দর পেন বানিয়ে দেন, তাহলে এটা হতো না। তো এই জন্য কাস্টমারের মুখের কথা অনেক দামি, ঠিক আছে। এরপর আর কি কি সমস্যা থাকতে পারে? আচ্ছা, প্রজেক্ট রিকোয়ারমেন্ট কন্টিনিউলি চেঞ্জ, বাট চেঞ্জ ক্যান বি ইজিলি অ্যাকোমোডেটেড বিকজ সফটওয়্যার ইজ ফ্লেক্সিবল। কাস্টমার মনে করে আমার হয়তো একটা রিকোয়ারমেন্ট এখন মনে নাই, আমি এক সপ্তাহ পরে তাদেরকে গিয়ে বলে আসবো। তো এটাও কি একটা সমস্যা? আমি যখন বলবো তখন তারা ওটা ইন্টিগ্রেট করে নিবে, অসুবিধা নেই। এটা কি একটা সমস্যা? জি স্যার, ডিপেন্ডেন্ট জিনিস যখন থাকে তখন স্যার এটা অনেক বড় প্রবলেম। বড় প্রবলেম। এটাকে অন্যভাবে দেখি, ধরো আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনের 5টা পার্ট, আমি প্রথম পার্ট তোমরা করে ফেলছো, আমি এখন বললাম যে প্রথম পার্টটা ভুল ছিল, অন্যটা করো। বা দ্বিতীয় পার্ট শেষ, তখন আমি বললাম যে আরেকটা পার্ট লেখো। তো তোমাদের কি এটা কি একটা মেসড আপ অবস্থা হয়ে যাবে না? আমি কিছুদিন পর পর গিয়ে এক একটা পার্ট, 5টা পার্টের মধ্যে এক একটা চেঞ্জ করি, আবার লিখতে হবে। জি স্যার, লাইক একটা কোশ্চেন যদি 5টা থাকে, সাবপার্ট থাকে, একটার সাথে একটা রিলেটেড স্যার। তো আমরা 5টা করে ফেলার পর তারপর জানলাম যে 2 নাম্বারটাতে প্রবলেম আছে। সো আমাদের আবার 2, 3, 4, 5 আবার নতুন করে করতে হবে। দ্যাট ইজ এ প্রবলেম। এই এক্স্যাক্টলি ছোট ছোট প্রবলেম গুলো সফটওয়্যারের ক্ষেত্রে হয়, কিন্তু বিগার ইয়া থেকে দেখা যায় না। সেইগুলোকেও, এটাও কিন্তু মিথ। যখন তখন যে কোনো কিছু বললে পরে উই কান্ট চেঞ্জ ইট, ঠিক আছে, এটা কিন্তু মানতে হয়। তারপরে কাস্টমার যেহেতু কিং, উই কান্ট সে এনিথিং, ওভাবে ম্যানেজ করতে হয় আর কি। আচ্ছা, সো এই তো গেল কাস্টমার মিথ। এবার আমরা আসলাম হচ্ছে প্রোগ্রামার মিথে। এখন সবার মিথ আছে, ম্যানেজমেন্টের মিথ আছে, কাস্টমারের মিথ আছে, প্রোগ্রামারই বা বাদ যাবে কেন? তার কি কোনো সে নাই? তারও মিথ আছে। সে বলে যে আমি যদি একটা প্রোগ্রামকে লিখি, লিখা মাত্র আমি বাসায় চলে যাব, পিসি যেভাবে আছে সেই অবস্থায় দৌড় দিয়ে আমি বাসায় চলে যাব। ওয়ান্স উই রাইট দ্য প্রোগ্রাম এন্ড গেট ইট টু রান, আওয়ার জব ইজ ডান। আচ্ছা, এটাতে কি প্রবলেম? এটা ঠিকই আছে, ও তো প্রোগ্রাম লিখে দিচ্ছে, তার সমস্যা কি? ওকে আমরা ধরবো কেন? স্যার বাগস আছে কিনা, এক্স্যাক্টলি টেস্ট করতে হবে না? প্রোগ্রামটা দেখা যাচ্ছে এক্সেপশন দিচ্ছে, দেখা যাচ্ছে ইন্টিজারের জন্য কাজ করে, সে ইন্টিজার দিয়ে কাজ করে গেল, আমি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিলে আর হয় না, এক্সেপশন দেখায়। তো এই টেস্টিং গুলো কে করবে? এই জন্যই এইটা হচ্ছে একটা মিথ। এবং ও বলছে যে এ ওয়ার্কিং প্রোগ্রাম ইজ এ সাকসেসফুল ডেলিভারেবল অফ দ্য প্রজেক্ট। প্রোগ্রামার বলতে চাচ্ছে একটা প্রোগ্রাম যদি রান করে, কাজ করে, তার মানে আমার প্রজেক্টটা ডেলিভারেবল হয়ে গেল। নট মানে অফকোর্স, কারণ এই একটা প্রোগ্রাম রান করা মানে যে প্রজেক্ট ডেলিভারেবল তা না। এখানে অনেক টেস্টিং আছে, অনেক ইন্টিগ্রেশন আছে, একসাথে করে পরে সুন্দর মতো পলিশ করতে হয়, প্রচুর কাজ আছে। তো এগুলো কিন্তু প্রোগ্রামারের মিথ। তো আমরা এখান থেকে আসলে বুঝলাম যে যে যার জায়গা থেকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে। এই কয়টা মিথস দিয়ে আমরা বুঝলাম আর কি। সো এই মিথস গুলা একটু জাস্ট তোমরা মাথায় রাখবা। আমরা অনেকটাই আমাদের একদম স্লাইডের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের প্রথম কথা হচ্ছিল যে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমরা পড়তে গিয়ে এই কথাগুলো আসলো। এটার সাথে কি তোমরা রিলেট করতে পারছো যে কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট? আমার মিথসের সাথে ওটার সম্পর্ক কি, কেন ইম্পর্টেন্ট? যেগুলা মিস স্যার, তারা আমাদের ওগুলা মাথায় রেখে ওগুলা যাতে না হয় বা আমাদের দ্বারা এটা যাতে ক্রিয়েট না হয়, এটা চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। আমরা যখন সফটওয়্যারটাকে ডেভেলপ করব, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রোগ্রামাররা যাতে এইসব এক্সকিউজ না দেয়, আমাদের ম্যানেজমেন্ট যাতে এই ধরনের ঝামেলা না করে, কাস্টমার যাতে এই ধরনের প্রবলেম না করে। এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদেরকে শিখাই দিচ্ছে যে এগুলো করবেন, নাইলে আপনারা প্রবলেমে পড়বেন। ওকে, এখন এই যে আমরা সফটওয়্যার মানে একটা সফটওয়্যার ডেভেলপ করব, এখানে আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যেও কিন্তু মাঝে মাঝে পার্থক্য হয়। যেমন আমরা যদি এই ছবিটা দেখি, একদম শুরুর ছবিতে তোমরা দেখবা যে একটা কাস্টমার তার জন্য, তার নিজের জন্য একটা গাছে ঝুলছে এরকম একটা চেয়ার বানাতে চায়।
হয়তোবা সে দুলতে চাচ্ছে এখানে, হ্যাঁ, এক সাইড থেকে আরেক সাইড ভাবে দুলবে, মজা হবে যেটাতে। সো এই যে দুলছে এরকম একটা চেয়ার সে চায় গাছের মধ্যে। সো সে প্রজেক্ট লিডার, যে গুরু, মানে যে হচ্ছে একটা কোম্পানির যে মেইন, তাকে ফোন দিয়ে বলল যে আমাকে ভাই আপনি এরকম একটা গাছের মধ্যে চেয়ার ঝুলছে এরকম কিছু একটা বানিয়ে দেন, আই উইল পে। ঠিক আছে, আপনি যা চাবেন আমি টাকা দিয়ে দিব। তো এখন প্রবলেম হচ্ছে সে খুব ব্যস্ত, মানে যে কাস্টমার সে খুব ব্যস্ত, সে ফোন কেটে দিয়ে বাইরে ট্রিপে চলে গেল, হয়তো মালয়েশিয়া ইউএসএ কোন একটা জায়গায় চলে গেল। এখন প্রজেক্ট লিডার একটা বিপদে পড়লো। কি বিপদে পড়লো বলতো? সে এই ছবির সাথে এই ছবির পার্থক্য কি? সেকেন্ডটা কি বিপদে পড়লো? স্যার সেকেন্ডটাতে এটা সুইং করবে না, কারণ ওই গাছটাতে বেঁধে যাবে স্যার। এখন প্রজেক্ট লিডার চিন্তা করছে, আচ্ছা আমি তো তাকে জিজ্ঞেসই করি নাই যে চেয়ার বানাবে, ঠিক আছে, কিন্তু ডান সাইডে বানাবে নাকি বাম সাইডে বানাবে, গাছের কোন সাইডে বানাবে, সে কি জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস কিন্তু কর। এখন সে চিন্তা করছে, যেহেতু আমি জিজ্ঞেস করি নাই ডান সাইড হবে নাকি বাম সাইড হবে, তাহলে আমি একটা কাজ করি, মাঝামাঝি দেই, না আমারটা না তারটা, মাঝখানে মাঝখানে থাকবে, তাহলে সে কিছু বলতে পারবে না, না তারটা না আমারটা, তাই না? তো হইলে হয় ডান সাইডে হতো অথবা বাম সাইডে হতো, আমি মাঝামাঝি দিলাম, কোনো কথা নাই, ভালো কথা। এখন এটাকে যখন অ্যানালাইজড, যে প্রোগ্রাম অ্যানালাইজড, তার কাছে যখন এই এই জিনিসটা, এই তথ্যটা গেল, সে চিন্তা করতেছে এইটা কেমন কাহিনী, আমি একটা চেয়ার বানাবো, এইটা এখন দুলবে কিভাবে, এটা তো বাড়ি খাবে গাছের মধ্যে, এটা দোলার জায়গা কই। তো সে চিন্তা করলো আমরা যদি একটা কাজ করি, মাঝখানটা ফাঁকা করে দিই, তাহলে মনে হয় খুব স্মুথলি দুলতে পারবে, তাই না? মাঝখানে একদম হাওয়ায় ভেসে যাবে, এরকম একটা দোলাদুলি হবে। বাট আমি যদি এই কাজটা করি, তাহলে সাপোর্ট পাবে কোত্থেকে গাছটা? এই সাপোর্টের জন্য বাম পাশে আমি একটা এরকম, এটা কি 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 দেখতে পাচ্ছ তোমরা বলো তো? বড় একটা ডাল দেবো, ডান পাশে এরকম একটা বড় ডাল দেবো, রাইট? রাইট, এভাবে করে সাপোর্ট দেবো। এখন সে যখন এরকম একটা রিপোর্ট তৈরি করলো, এটা দেখতে কি অনেকখানি কমপ্লেক্স মনে হচ্ছে নাকি হচ্ছে না প্রথমটা থেকে? এই ওয়েটটা মেইনটেইন করা অনেক কষ্ট হবে। এক্স্যাক্টলি, প্রচুর কমপ্লেক্স। ইয়েস স্যার। জি আচ্ছা, স্যার। এখন অ্যানালাইজার অ্যানালাইজ করছে এরকম, এখন সে যখন প্রোগ্রামারের কাছে দিছে, প্রোগ্রামার তো বলে ওরে বাপরে, এই জিনিস আমি প্রোগ্রাম করবো কেমনে, এখানে এইটা, এখানে সাপোর্ট, ওইখানে ফাঁকা, এই জায়গায় কি? প্রোগ্রামার কোন রকম কোড টোড করছে, তার কোড দেখতে হয় এরকম, এখানে যেরকম দেখানো আছে কোন রকম আর কি, ঠিক আছে, যে এইটুকু অবস্থায় আসলো। এখন এটাকে তো সেল করতে হবে, সেল যেহেতু করতে হবে, বিজনেস কনসালটেন্ট যারা, তারা তখন কাস্টমারকে একটা ইমেল পাঠালো, আপনার জন্য আমরা এক্সক্লুসিভ সোফা বানাচ্ছি। কি বানাচ্ছি? এক্সক্লুসিভ সোফা। তারা তো এমনিই বলে নাকি? জি স্যার। সোফা বানাচ্ছি, এক্সক্লুসিভ সোফা। কিন্তু আলটিমেটলি এই যে এতগুলো কাজ করা হচ্ছে, এগুলোর কোনো ডকুমেন্টেশনই নাই। এই যে দেখো লাস্টের লেফটে, একদম লেফটে পুরা ডকুমেন্টেশন ফাঁকা, কিচ্ছু নাই। কারণ অ্যানালাইস্ট নিজেও বুঝতেছে না কি করতে হবে, লিডার তো নিজে উল্টা ডিসিশন নিল, আর প্রোগ্রামার তো সে তো পালাবে কোথায় সেটা চিন্তা করছে, কারণ তাকে এমন একটা টাস্ক দেওয়া হয়েছে সেটা যে আগে দেখে নাই। সো কোনো ডকুমেন্টেশন নাই। এবং ইনস্টলেশনের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে এরকম একটা রশি ঝুলতেছে, যেটা কিনা হওয়া উচিত ছিল প্রোগ্রামার যেভাবে লিখেছে সেরকম, সেটার কোনো ইনস্টলেশন তো নাই, একটা রশি ঝুলতেছে। তার মানে অপারেশনাল ইনস্টলেশন, যেটা ওই সাপোর্ট দেওয়ার জন্য যা যা ইনস্টল করা দরকার কিছুই হয় নাই। কিন্তু মাঝখানে এটা রোলার কোস্টার কেন? কেন? স্যার টাকা নেই স্যার ফুল। এখন হচ্ছে বিলের কাহিনী আসছে। বিলের কাহিনী কি রোলার কোস্টার ছাড়া হয়? হয়? বিল বিল একটা রোলার কোস্টারের মতো দিতে হবে না? জি স্যার। ওরা বলছে, ওরা এখন বিল করছে কিভাবে, যে আপনাকে আমরা রোলার কোস্টার, বিজনেস কনসালটেন্ট তো বলেছিল হচ্ছে আপনার জন্য সোফা বানাচ্ছি, কিন্তু ওরা বলছে যে এই সোফা দেখতে রোলার কোস্টারের মতো, ঠিক আছে, তো আপনাকে বিল করা হয়েছে রোলার কোস্টারের মতো। এবং আলটিমেটলি এটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে এরকম, কারণ সাপোর্টে কিছুই নাই, কারণ কেউই কিছু করে নাই, কোনটা কোথা থেকে কি গেছে কেউই কিছু বুঝতে পারছে না। সো আলটিমেটলি একটা ফাঁকা গাছের গুড়ি দেখতে যেমন, এটাও ঠিক একই রকম। ওকে, এবং ফাইনালি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কাস্টমার নিজেও কিন্তু শিওর ছিল না। কাস্টমার আসলে হোয়াট দ্য কাস্টমার রিয়েলি নিডেড, কাস্টমার আসলে চেয়েছিল এরকম কিছু, একটা টাওয়ারের মতো থাকবে, যদিও আমি জানি না যে টাওয়ারের ভিতরে সে বসবে কেমনে, যেটা যাই হোক, সো এরকম একটা টাওয়ারের মতো থাকবে এবং সে সেখানে এরকম ঝুলবে বা এরকম কিছু একটা চাচ্ছিল। তার মানে
কাস্টমার যা এক্সপ্লেন করেছে এবং সে যেটা চিন্তা করেছে সে নিজেও জানে না। অনেক সময় সত্য কথা বলতে রিয়েলিটিতে এমন হয়, আমরা মাঝে মাঝে বলি আমি এটা চাই কিন্তু আমি বলতে পারতেছি না যে আমি কি চাই। বলি না? আমি চাই কিন্তু আমি জানি না আমি কি চাই। হয় কি হয় না? কি স্যার হয় স্যার? বলে যে আমি একদম এটাকে এমন করে বানাবো কিন্তু কিভাবে যে এক্সপ্রেস করব আমার ভেতর থেকে আসতেছে না। তো এই ধরনের কাহিনীগুলা এখানে হয়ে গেছে। তো এইজন্য আমরা যাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা যদি আমরা ভালো মতো মেইনটেইন করি, ওটার ভেতরের ইন্টারনাল জিনিসগুলা যদি জানি, তাহলে এই প্রবলেম গুলো হবে না। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ একটা কথা বলা আছে যে কমিউনিকেশনটা খুব ইম্পোর্টেন্ট। প্রজেক্ট লিডারের আগেই উচিত ছিল যে কোনো না কোনোভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করা। যে আপনি যে বলেছেন চেয়ার বানাবেন, আপনি কি সিওর যে এরকম কিছু একটা বানাবেন, রাইট সাইডে বানাবেন, তাহলে আমরা ওভাবে আগাবো। ঠিক আছে? শুরুতেই যেহেতু গলদ ছিল, এইজন্য পুরো ব্যাপারটা একটা মেসড আপ অবস্থায় এসেছে। সো এটাই হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। সো এইজন্য আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা দরকার। আচ্ছা। এখন এই যে এখানে বলেছি কিন্তু যে ওইটা হচ্ছে রিয়েলিটি আর এটা হচ্ছে এক্সপেকটেশন। মানে সে আসলে পাচ্ছেটা কি এবং তার এক্সপেকটেশনটা ছিল কি। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। কয়েকটা জায়গা আমরা এখন একটু বলবো। আর হয়তো ৫-১০ মিনিট লাগবে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বিষয় এখানে দুটো জিনিস দেখানো হয়েছে যে এটা একটা হার্ডওয়্যার, পাশের জিনিসটা হচ্ছে হার্ডওয়্যার। বাম পাশেরটা হার্ডওয়্যার, ডান পাশেরটা সফটওয়্যার। এখন এটা আসলে কি এক্স্যাক্টলি? এই দুটো গ্রাফ দেখতে পাচ্ছি। বাট দুটো গ্রাফ আসলে কি? দেখো, আমি যখন এই হার্ডওয়্যারের কথা চিন্তা করছি, হার্ডওয়্যারে যখন সময়টা কম, এই যে আমি মাউস নিয়ে যে জায়গাটা দাঁড়াচ্ছি দেখা যায় এই জায়গায় সময়টা যখন কম, মাউস যে একটা নাচানাচি করছে কাজটা দেখা যায়, জি স্যার দেখা যাচ্ছে। ফেইলার রেটটা বেশি। এখানে একটা হার্ডওয়্যারের ফেইলার রেটটা বেশি। এটার কারণ কি? যখন একটা কোম্পানি কোনো হার্ডওয়্যার নিয়ে কাজ শুরু করে, তাদের অতটা দক্ষতা থাকে না হার্ডওয়্যারের উপরে। যে হার্ডওয়্যারটা কিভাবে কাজ করতে হবে। নতুন নতুন আমরা মোবাইল ফোন দেখি, অনেক কিছু দেখি। তাই না? যে এই ধরনের বা পিসির কেসিং বা বা ভেতরের ইকুইপমেন্ট এগুলো আমরা যখন দেখি বা এগুলো যখন তৈরি করা হয় বা নতুন কোনো জিনিস যখন ইনভেন্ট করা হয়, শুরুর দিকে এতটা এক্সপেরিয়েন্স সবার থাকে না হার্ডওয়্যারের ক্ষেত্রে। কিন্তু আস্তে আস্তে সময় যত বাড়ে, এই যে দেখো টাইমটা আস্তে আস্তে রাইটের দিকে যত যাচ্ছে, এই ফেইলার রেটটা নিচের দিকে নামছে। আমার যদি কার্সারটা ভালো মতো দেখা যায়, এই যে আস্তে আস্তে এই যে এইভাবে নিচের দিকে নামছে, তাই না? সময় যত বাড়ছে তত নিচের দিকে নামছে। তার মানে কি? যতটুকু টাইম পাস হচ্ছে ওরা এক্সপেরিয়েন্স গ্যাদার করছে। যারা এটা নিয়ে কাজ করছিল তাদের এক্সপেরিয়েন্স বাড়ছে এবং এক্সপেরিয়েন্স বাড়ার কারণে হার্ডওয়্যার গুলো পারফেক্ট হচ্ছে। হার্ডওয়্যার ফেইলার গুলো কমে আসছে। কিন্তু আনফরচুনেটলি আমরা যদি একটু ভালো মতো দেখি, একটা সময় গিয়ে আবার ফেইলার রেটটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় হঠাৎ এত সুন্দর ওরা তো এক্সপেরিয়েন্স গেইন করছিল, ভালো মতো ফেইলার গুলো কমছিল, হঠাৎ করে আবার জাম্প করলো কেন? স্যার যখন স্যার একটা মানে বিষয় স্যার মানুষকে জ্ঞান আহরণ করে ফেলবে স্যার, তারপরে স্যার ওই বিষয়ে স্যার তাদের নলেজ মানে এক্সপিরিয়েন্স ভালো থাকবে, তখন তারা এখানে ভুল কোথায় কোথায় হচ্ছে, এটা কোন জায়গায় বাগ দিতে পারে বা প্রবলেম করতে পারে স্যার, এটা আইডেন্টিফাই করতে পারবে। না সে ওইটার জন্যই তো কম ছিল। ওইটার জন্য তো কম ছিল, ফেইলারটা কম ছিল, কিন্তু বেড়ে গেল কেন এই জায়গায়? টাইম যত যাবে স্যার, বুঝলি? টাইম যত যাবে নতুন হার্ডওয়্যারের উপর মানুষের ইন্টারেস্ট আসবে, এন্ড আস্তে আস্তে পুরান টেকনোলজিটা পারফরম্যান্স ডিটেরিয়েট করে হার্ডওয়্যার কম্পোনেন্টসে। আচ্ছা, কি করে? পারফরম্যান্স ডিটেরিয়েট করে। ওকে, এই সূত্র ধরে আমি একটা কথা বলি। আমি প্রিটি শিওর যে আমি যদি আমার বাসার কম্পিউটারটা এখন খুলি, দুনিয়ার ধুলা পাবো। আমি প্রিটি শিওর তোমাদের ওখানেও সেম কাহিনী, রাইট? তো হার্ডওয়্যারের আসলে যত সময় যায় তার কিন্তু আয়ু কমতে থাকে নাকি? আয়ু কমার ব্যাপার আছে না? পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তুমি কোন জায়গায় রেখেছো সেটার উপর ডিপেন্ড করে, কতদিন ধরে আছে সেটার উপর ডিপেন্ড করে। তো এটা কিন্তু হার্ডওয়্যারের একটা প্রবলেম। তো এই জন্য যেটা হচ্ছে যে ওরা ভালো কাজ করছিল, ওরা এক্সপেরিয়েন্স গেইন করছিল, আমাদের ফেইলার রেটটা কম ছিল, কিন্তু একটা সময় পর দেখা যায় যে হার্ডওয়্যারের যেটা হয় যে ওর আয়ুটা কমতে থাকে। মানুষের আয়ু যেমন কমতে থাকে ওর আয়ুটা কমতে থাকে এবং একটা সময় ও কিন্তু নষ্ট হয়ে যায়, ওয়্যার আউট, নষ্ট হয়ে যায় না? হার্ডওয়্যার কি সারা জীবন থাকে? এই জন্য ওর ফেইলার রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে? সারা জীবন তো সে টিকতে পারে না, এই জন্য একটা সময় সে নষ্ট হয়ে যায়। তো এই কারণে ওকে এই জায়গার ফেইলার রেটটা বাড়তি দেখিয়েছে। শুরুর দিকে ফেইলার রেটটা বেশি ছিল, সেখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামলো
এবং এখানে ফ্ল্যাট ছিল, যেহেতু এক্সপিরিয়েন্স গেইন হয়েছিল এবং মোটামুটি বয়সও হার্ডওয়্যারের মাঝামাঝি অবস্থায় ছিল, এই জন্য এটা ফ্ল্যাট ছিল। কিন্তু আস্তে আস্তে হার্ডওয়্যারটা পূরণ হয়ে যাচ্ছে এবং তার ফেলিয়ার রেটটা বেড়ে যাচ্ছে। এটা বোঝা যায় কি যায় না? জি স্যার। যায়। কিন্তু একটা সফটওয়্যারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সফটওয়্যার কি কোনোদিন পুরনো হতে পারে? মানে এটা কি ওই ফিজিক্যালি কোনোদিন নষ্ট হতে পারে, পুরনো হতে পারে? এটা কি ফিজিক্যাল জিনিস? No, sir. না। এইজন্য যেটা হয় সফটওয়্যারের ক্ষেত্রেও দেখো, একটা সফটওয়্যার যখন শুরু হলো, শুরুতে তার ফেইলিয়ার রেট বেশি। কারণ ওই যে এক্সপেরিয়েন্স গেইন করতে হয়। আস্তে, আস্তে এক্সপেরিয়েন্সটা আসে। সো এই ফেইলিয়ার রেটটা আস্তে, আস্তে কমছে, নিচের দিকে নামছে। এই যে নিচের দিকে নামছে, কমছে এবং একটা আইডিয়ালাইজড অবস্থায় আসলো। একটা আইডিয়ালাইজড দেখো, এটা কিন্তু হার্ডওয়্যারের মতো একদম উপরের দিকে টার্ন নেয় নাই। এখানে যেরকম একদম রাইট সাইডে উপরের দিকে টার্ন নিয়েছে, ফেইলিয়ার রেট অনেক বেড়ে যাচ্ছে। এটা কিন্তু সেরকম নেয় নাই। যদিও তোমরা এখন প্রশ্ন করতে পারো, এখানে তো ২ টা কার্ভ। কেন ২ টা কার্ভ? বা ২ টা দুই ধরনের গ্রাফ কেন? এটার অ্যান্সার আমি এখন দিচ্ছি। সো একটা হচ্ছে আইডিয়ালাইজড কার্ভ। বাট এখানে একটু যদি তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আরেকটা কার্ভ, যেটা কিনা হালকা একটু উপরের দিকে উঠছে। ঠিক আছে? হালকা একটু ফেইলিয়ার রেটটা বাড়ছে। এটা তবে হার্ডওয়্যারের মতো না কিন্তু। হালকা বাড়ছে বাট হার্ডওয়্যারের মতো না। এটার পেছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা কিন্তু সফটওয়্যারকে ইভলভ করি, তাই না? ইউসিস আমার সময় যেরকম ছিল, তোমাদের সময় কি এরকম? No, sir. হুম? অথবা ২-৩ বছর আগে যেরকম ছিল, এখন আরো অনেক বেটার পারফরম্যান্স করে কিন্তু, তাই না? খুবই ভালো পারফরম্যান্স করে। সত্যি কথা যদি বলি। অনেক ভালো পারফরম্যান্স করে। তো এটা কার মানে ইভলভ করছে। এটা কেন? বিকজ ইটস ইভলভিং। তো এই যে এখানে ইভলভ করতে হলে সফটওয়্যারে একটা চেঞ্জ লাগে কি লাগে না? সো নতুন যদি চেঞ্জ করা হয়, নতুন যখনই কোনো একটা চেঞ্জ আসে, এটা কিন্তু একটা এফেক্ট হয়। ঠিক আছে? সবকিছু মানে সফটওয়্যারটাকে ইন্টিগ্রেট করা, সবকিছু করতে গেলে একটা এফেক্ট হয়। সো এখানে যেটা হয় যে ১ম এ একটা চেঞ্জ হলে এই ফেইলিয়ার রেটটা বেড়ে যায়। এই দেখো উপরের দিকে ফেইলিয়ার রেটটা উঠছে, বেড়ে যায়। আবার এটা আস্তে, আস্তে এটাকে কমায় আনে। কারণ কাজ করে, নতুন চেঞ্জ হয়েছে, ওই অনুযায়ী ফেইলিয়ার বেড়ে যাচ্ছে। কারণ সবকিছুকে ইন্টিগ্রেট করতে গিয়ে দেখা যাচ্ছে যে সফটওয়্যারটার এটা কাজ করে না, ওইটা কাজ করে না, ওই ফিচারটা সরে গেছে এরকম। বাট এগুলোকে আবার ঠিকঠাক করে আনা হয়। আবার সফটওয়্যারটা ইভলভ হয়, আবার হচ্ছে এরকম ফেইলিয়ার রেট বাড়ে, আবার কমিয়ে আনা হয়। আবার সফটওয়্যারটা এরকম চেঞ্জ হয়, ওর ফেইলিয়ার রেট বাড়ে, আবার আস্তে, আস্তে কমিয়ে আনে। এইভাবে এই কাহিনী হতে এই কার্ভটা একটু উপরে উঠে যায়। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে? এই ওভারঅল চেঞ্জগুলোর কারণে ফেলিয়ারটা কেন বাড়ছে? কি বুঝিনি কোনটা? ওভারঅল ফেলিয়ারটা কেন বাড়ছে? মানে আই আন্ডারস্ট্যান্ড যে হঠাৎ একটা কোথাও চেঞ্জ আনলে মানে there is a risk of failure. So ওখানে ওইটাকে আবার হয়তোবা the developers or the software developers need to spend some time work on it. তারপর failure rate টা কমবে। But eventually আমরা actual curve যেটা দেখতে পাচ্ছি ওখানে মানে overall failure rate টা কেন বাড়ছে? আচ্ছা, মানে তুমি এটার কথা বলছো, মানে এই যে অ্যাকচুয়াল কার্ভ। আচ্ছা, এখানে আসলে জিনিসটা কি যে মোটামুটি সফটওয়্যার তো ধরো আ মানে পারফেক্ট তো আর আমরা তো প্রতিনিয়ত এটাকে চেঞ্জ করি, রাইট? রাইট। এটা বাট প্রতিনিয়ত এখানে একটা জেনারেলাইজড কার্ভ দেওয়া, রাইট? সো ওখানে আমি মানে বাড়বে কেন? এটা তো কনস্ট্যান্টও থাকতে পারতো বা আরো ভালোও হতে পারতো। মানে ইভেন্চুয়ালি হ্যাঁ, চেঞ্জ হওয়ার পর একটা স্পাইক দেখতে পাচ্ছি ফেইলিয়ার রেটে, which is understandable. But when the developers work on that, হয়তো এমনও তো হতে পারতো যে না আগের বারের থেকে এখন ফেইলিয়ার রেট আরো কমে আসতে পারতো, রাইট? যখন ওই যে স্পাইকের পর যে ডিক্লাইনটা হচ্ছে, ওই ডিক্লাইনটা তো আরো নিচ পর্যন্ত যেতে পারতো। সেটাও হয়তো পারতো। এটা আসলে ডিপেন্ড করে। মানে এটা তুমি একটা ভালো কথা বলছো। আমি তোমার কথাটাকে যদি ক্লিয়ার করে ধরি, তুমি বলতে চাচ্ছ যে আমার এটা না হয় ফেইলিয়ার রেটটা একটু পর্যন্ত গেল। আপনি এটাকে এইটুকুই কেন নামালেন? আপনি চাইলে এটাকে আরেকটু নিচে করতে মানে পারতেন। প্রত্যেকবার হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রত্যেকবার চেঞ্জ হওয়ার পর কিন্তু আমার আগের আগের পজিশনে যাচ্ছে না। সবসময় কিন্তু আমার ফেইলিয়ার রেট আস্তে, আস্তে বাড়ছে ইভেন্চুয়ালি। সো এখানে অনেক সাইড এফেক্ট থাকে। তারপরেও আমি এই জিনিসটা আরেকটু আমি ডিসকাস করব যে কেন এটাকে ওইভাবে ধরা হয় নাই। ঠিক আছে? সেটা আমি ডিসকাস করে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তোমার পয়েন্টটাও ঠিক আছে। অবভিয়াসলি সাইড এফেক্ট থাকে। এখানে যেটা বলেছি ইনক্রিজ ফেইলিয়ার রেট ডিউ টু দ্য সাইড এফেক্টস। এখন কোন সাইড এফেক্ট এর কথা চিন্তা করা হয়েছে? তোমার প্রশ্ন এক্সাক্ট আমি বুঝতে পারছি। তোমার প্রশ্ন তুমি বলতেছো যে এটা আপনি একটা কাজ করতেন, এটা একটু নিচে নামাতেন। তারপর ডান পাশে যেটা গেলেন এটা একদম আরো উপরে গেল। এটা তো আরো নিচে নামা উচিত ছিল। কারণ যত সময় যাচ্ছে এক্সপেরিয়েন্স ডেভেলপার তো আপনি এড করবেন। এক্স্যাক্টলি। সো এটা আমি একটু তাহলে এটা আমি একটু জিজ্ঞেস করে এটা আমাকে ফিগার আউট করতে হবে যে কোন ফ্যাক্টরের কথা ওনারা চিন্তা করে এটাকে একটু উপরের দিকে নিয়েছেন। ঠিক আছে? শিওর। ওকে? থ্যাংক ইউ।
ওয়েলকাম। সো এটা আমি ইনশাল্লাহ, এটা মানে স্লাইডটা আমার না, তো আমি এটাকে একটু ইয়ে করে জানাবো। হ্যাঁ, আচ্ছা। সো এখন তাহলে মোটামুটি এখান থেকে একটা আইডিয়া তো পেয়েছো, রাইট? যে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের একটা পার্থক্য আছে, এবং সফটওয়্যার কিন্তু এভার লাস্টিং এন্ড চেঞ্জিং, এভাবে কিন্তু চেঞ্জটা হতেই থাকে, নতুন নতুন জিনিস অ্যাড হতেই থাকে, ইমপ্রুভ হতেই থাকে। সো এই যে ইমপ্রুভ হচ্ছে, এটাকে আবার আমাদেরকে আগের মানে এই ফেলিয়ার এটাকে কমাতে হচ্ছে, ফেলিয়ার এটা নিয়ে কাজ করতে হচ্ছে। এগুলো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না পড়লে পরে আমাদের জন্য করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, যদিও একটা সত্য কথা কি, যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে প্র্যাকটিক্যালি যত জিনিস মানে হাতে কলমে যত করা যায় তত বেটার, বাট তারপরও কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র একেবারে না জানলে পরে আমাদের সমস্যা হবে। তো এই জিনিসগুলোর জন্য এই সফটওয়্যারের ক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা জিনিসগুলোকে রিডিউস করব, কোন কোন ফ্যাক্টর কাজ করবে, তাহলে এইগুলো জানার জন্যই আমাদের এই জিনিসটা পড়া। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে যে কেন আমরা এটা পড়ছি? না স্যার। ওকে, ঠিক আছে। সো যেহেতু এটা এভারলাস্টিং চেঞ্জিং, তো আমরা কিভাবে স্ট্যান্ডার্ডটা বজায় রাখবো, আমরা চেঞ্জটাকে মানে ফেলিয়ারটাকে কমাচ্ছি, বাড়াচ্ছি, এখন স্ট্যান্ডার্ডটা কিভাবে বজায় রাখবো, এটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রুল ওয়াইজ আগাবো আর কি। আচ্ছা, তো একদম শেষ পর্যায়ে 2 মিনিট। সো ওরা এখানে বলছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেন লাগবে। সো সোজা বাংলা কথায়, এতক্ষণ তো অনেক কিছু পড়লাম যে মিথস গুলা জানতে হবে, তারপরে হার্ডওয়্যার সফটওয়্যারের ডিফারেন্স গুলাকে দেখতে হবে, অনেক কিছু করতে হবে। বাট সোজা সাপটা কথায় যদি বলি, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ উই নিড টু ডেভেলপ এ গুড সফটওয়্যার। একটা ভালো সফটওয়্যার যদি ডেভেলপ করতে চাই, কি কি জিনিসপত্র মাথায় রেখে, টাইম, বাজেট, কারেক্ট অপারেশন আর পারফরমেন্স, এই 4টা জিনিসকে মাথায় রেখে যদি আমরা একটা ভালো সফটওয়্যার ডেভেলপ করতে চাই, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানাটা, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করাটা আমাদের জন্য দরকার। এবং গুড সফটওয়্যার বলতে কি বোঝায়? গুড সফটওয়্যার হচ্ছে যে এইটা যেই সময়ে আমার ইউজারকে দেওয়ার কথা ঠিক সেই সময় আমি দিতে পারছি, এবং বাজেট যাতে বাড়তি না হয়। ঠিক আছে, যতটুকু বাজেট আমার ফিক্স করা, তার থেকে কম করতে পারলে ভালো, আবার বেশি কিপটামি না, মোটামুটি তার পাশাপাশি করতে পারলে ভালো। সো এইভাবে করে করে আমি যদি এই 4টা পয়েন্ট মেনটেন করে একটা ভালো সফটওয়্যার ডেভেলপ করতে চাই, আমাকে অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নলেজটা থাকতে হবে, অ্যাটলিস্ট থিওরিটিক্যাল নলেজ থাকতেই হবে। এবং এগুলো তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবা, টু বি অনেস্ট, এগুলো কোয়েশ্চেন করে। অনেকে মনে করে হয়তো এই থিওরি থেকে আর কি কোয়েশ্চেন করবে, বাট ওরা কিন্তু কোয়েশ্চেন করে, কারণ যারা এই সফটওয়্যার কোম্পানিগুলো দেয় তারা এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু ফলো করে, এটা আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, তো এখানে একটা গুড সফটওয়্যারের কথা বলা হচ্ছে, বাট গুড সফটওয়্যার বলতে আমরা আসলে কি বুঝি, কোনটাকে গুড সফটওয়্যার বলবো, কোনটাকে বলবো না? ওরা একটা ফেসবুকের এক্সাম্পল দিয়েছে। কি এক্সাম্পল? যে একটা গুড সফটওয়্যার তখনই হবে, আমরা সেটাকে তখনই একটা ভালো সফটওয়্যার বলবো যখন এটা ঠিকঠাক মতো কাজ করবে। ঠিক আছে, যখন এটা ঠিকঠাক মতো কাজ করবে, এবং এটা কিন্তু ফাস্টার লোড হবে। এটা এমন না যে স্লো, সফটওয়্যারটা স্লো হওয়া যাবে না, এটা ফাস্টার লোড হবে। এবং একই সাথে এটা যেটা হবে যে শুধু লোড ফাস্টার, শুধু ভালোভাবে কাজ করছে তাহলে হলো না, আমি কম্পিউটারে ভালো মতো ইউজ করতে পারছি কিন্তু মোবাইল ফোনে ইউজ করতে পারছি না, তাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। ঠিক আছে, সব ধরনের ডিভাইস আমাকে মাথায় রেখে সফটওয়্যারটা বানাতে হবে, ডিভাইস ফ্রেন্ডলি যাতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভালো সফটওয়্যারের বৈশিষ্ট্য। নতুন নতুন ফিচার যাতে থাকে। ফেসবুকের নতুন ফিচার কি, লেটেস্ট নতুন ফিচার কি বলতো? ফেসবুকের রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট কি নতুন না নাকি? জি স্যার, Yeah. কাইন্ড অফ। এটা ভালো লাগছে তোমাদের কাছে? এটা কি ভালো লাগছে তোমাদের কাছে? নতুন রিয়াক্ট কেমন লাগছে? ওরা কিন্তু ফেসবুকের, ওরা কিন্তু এখানে বসে বসে অনেক গবেষণা করে যে কোন ধরনের কি নতুন ফিচার অ্যাড করলে মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। ঠিক আছে, তারপরে একটা ভালো সফটওয়্যার যদি হয়, তার চ্যাটটা প্রাইভেট হতে হবে। এখন মনে করো তুমি চ্যাট করছো, তোমার চ্যাট সবাই দেখতে পাচ্ছে, এটা তোমার কাছে কেমন লাগবে? একটু, হ্যাঁ, কেমন না? তুমি চ্যাট করছো, সবাই দেখছে। আচ্ছা, সো এই জন্য চ্যাট গুলো যাতে মানে প্রাইভেট চ্যাট থাকে, সফটওয়্যার এটা তার সিকিউরিটিটা যাতে থাকে, এবং ইউজার ইন্টারফেসের কথা যেটা বললাম, যে আমাদের ছোট একদম ছোট ছোট ভাই বোনেরাও যাতে এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। আর আমি যদি সফটওয়্যারে কোনো কিছু নিতে চাই, অ্যাজ এ ডেভেলপার্স উই ওয়ান্ট ইজি এপিআই। আমি যদি ফেসবুকের কোনো একটা সার্ভিস ব্যবহার করতে চাই, তাহলে যাতে আমি সেটাকে ইজিলি ব্যবহার করতে পারি বা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি আমার কোনো একটা জায়গায়। এই জিনিসটা নিয়ে আমি আবারও পরে ডিটেলসে বলবো, এই জন্য এত ডিপ ডেপথে গেলাম না। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন,
যে এই যে ইট ওয়ার্কস প্রপারলি, ইট লোডস ফাস্টার, ইজিলি যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, প্রাইভেট চ্যাট, এখানের মধ্যে সিকিউরিটি কোনটায়, মানে কোনটার ক্ষেত্রে খাটে একটু বলতে পারবা? সিকিউরিটি, প্রাইভেট চ্যাটিং। প্রাইভেট চ্যাটিং, আচ্ছা। আম, আর আর আমি যদি পারফরমেন্সের কথা বলি, So load faster. লোডস ফাস্টার, এক্সেলেন্ট। আমি যদি বলি ইউজার ইন্টারফেস, I'll ইউজার ইন্টারফেস, লাভ নিউ ফিচার্স এটা। so load easily anywhere. So load Mobile easily tab, anywhere. PC. লিটল ব্রাদার ক্যান ইউজ ইট। এক্স্যাক্টলি দেখো লিটল ব্রাদার ক্যান ইউজ ইট, এই যে দেখো ইউজার ইন্টারফেস দেখেছো, ইভেন মাই লিটল ব্রাদার ক্যান ইউজ ইট, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। প্রাইভেট চ্যাট, সিকিউরিটি। উই লাভ নিউ ফিচার মানে কি ইজি, মেনটেনেবল এন্ড এক্সটেন্ডেবল। এক্সটেন্ডেবল মানে কি, আগে ছিল লাইক, তারপর আসলো লাভ, এটাকে এক্সটেন্ড করা হলো, তারপর আসলো রিঅ্যাক্ট, এগুলা কি একটার পর একটা এক্সটেন্ড করছে না, রাইট? আচ্ছা, ইট জি, লোডস ইজিলি এনিওয়্যার, এই যে যেটাকে তোমরা ভুল মনে হয় কি একজন বলে ফেলেছিল ইউজার ইন্টারফেস, এটা কিন্তু ইউজার ইন্টারফেস না, এটা হচ্ছে রিসোর্স। কারণ আমি মোবাইলের মতো করে আমাকে ইয়ে করতে হবে, মানে ওটাকে ফিক্স করতে হবে। কম্পিউটারে ব্যবহার করলে কম্পিউটারের মতো ফিক্স করতে হবে, ট্যাবে ব্যবহার করলে ট্যাবের মতো, এক একটার মেমোরি এক এক রকম, এক একটার স্ক্রিন সাইজ এক এক রকম, তো ওইভাবে আমাকে রিসোর্সটাকে ম্যানেজ করতে হবে। লোড ফাস্টার, পারফরমেন্স, এটা হচ্ছে কারেক্টনেস, ওয়ার্কস প্রপারলি হচ্ছে কারেক্টনেস, ঠিক আছে? আর এআই ডেভেলপ অ্যাজ ডেভেলপার্স উই ওয়ান্ট টু ইউজ দেয়ার এপিআইস, এটা যাচ্ছে হচ্ছে ডকুমেন্টেশনে, তাদের সার্ভিস গুলোকে যদি আমরা ইউজ করতে চাই, এটাকে আমি আবারও মানে এপিআই জিনিসটাকে আমি আরেকটা ক্লাসে আমি ডিটেলসে বলতে চাচ্ছি, এই জন্য লাস্টের লাইনটা আমি এখানে এত ভালোভাবে বললামও না। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকের কেন সফটওয়্যারটা ইম্পর্টেন্ট এবং হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই পুরোটার একটা মানে একটা গো থ্রু করলাম আর কি আমি। তো তোমাদের কি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয়েছে? Anyone? না স্যার। আচ্ছা, আমি তাহলে ইয়েটা বন্ধ করি, রেকর্ডিংটা অফ করে দিই, নাহলে রেকর্ডিং একটু বড় হয়ে যায়।